বাংলা সংবাদে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে ইউসিবি সংবাদ শিরোনাম। 4 বছরে বাংলাদেশের কয়েকশো মানুষ গুম হয়েছে, দাবি হিউম্যান রাইটস ওয়াচের। প্রতিবেদন সঠিক নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর বনানীতে ধর্ষণের শিকার তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন, অভিযুক্ত যুবককে গ্রেফতারে অভিযান চলছে। সুইস ব্যাংকে পাচার হওয়া বাংলাদেশিদের টাকা ফিরিয়ে আনা সম্ভব বলছে দুদক, প্রয়োজনে টিম পাঠাবে কমিশন। প্রকল্প সময়মতো বাস্তবায়নে বর্ষা মৌসুমে পেপার ওয়ার্ক শেষ করতে সচিবদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা। এবং বন্যার পানিতে ভেসে কক্সবাজারে দুদিনে 4 জনের মৃত্যু, সিরাজগঞ্জে অবনতি হলেও সিলেট ও মৌলভীবাজারের সার্বিক পরিস্থিতির উন্নতি। ইউসিবি সংবাদ শিরোনাম শুনছিলেন। দেশের বৃহত্তম স্যাটেলাইট টাউনের দৃঢ়তায় আনোয়ার ইস্পাত। এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন গ্রহণযোগ্য নয় দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এই প্রতিবেদন নিয়ে দলীয় ফোরামে আলোচনা হবে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা দাবি করে 2013 সাল থেকে বিরোধী দলের কয়েকশো নেতা কর্মী আইনশৃঙ্খলা বাহিনীর গুমের শিকার হয়েছেন। দর্শক, এই রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণের ঘটনাকে আড়াল করতে সরকার নাটক সাজানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। সরকারের সমালোচনা করলেই গুমের শিকার হতে হচ্ছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, এই ঘটনাই প্রমাণ করে দেশে বিরোধী মতের মানুষ কতটা অসহায়। এই যে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা, একবার বললেন যে ভ্রমণে বেরিয়েছেন, তারপর আরেক কথা, তো এর মধ্যে দিয়ে তো আসলে প্রকৃত ঘটনা কি, কে দায়ী, এটা জনগণের কাছে এখন স্পষ্ট। ফরহাদ মজহারের মতো একজন গুণী ব্যক্তির যদি এই দশা হয়, তাহলে বিরোধী দলের নেতাকর্মীরা কত অসহায় তা সহজেই অনুমান করা যায়। সারা দেশব্যাপী একের পর এক এ ধরনের গুম, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। বিএনপি ও জামায়াত শিবির লেখক ফরহাদ মজহারকে অপহরণ করেছিল কিনা তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, ফরহাদ মজহার উদ্ধার হওয়ার পর আদালতে জবানবন্দি দেওয়ার সময় উল্লেখ করেছেন, সরকারকে যারা বিতর্কিত করতে চায় তারা এই অপহরণের সাথে যুক্ত থাকতে পারে। এই তথ্যের ভিত্তিতে তদন্তের কাজ এগিয়ে নেওয়ার উপর জোর দেন হাসান মাহমুদ। সরকারকে অনুরোধ জানাবো, যেহেতু ফরহাদ মজহার সাহেব আদালতে গিয়ে 164 জবানবন্দি দিয়েছে যে সরকারকে বেকায়দায় ফেলতে চায় এমন কোন গোষ্ঠী তাকে অপহরণ করে থাকতে পারে, সুতরাং বিএনপির কেউ কেউ জড়িত আছে কিনা, বিএনপি জড়িত আছে কিনা, বিএনপি নেতারা জড়িত আছে কিনা, এটি তদন্ত করা হোক যে ফরহাদ মজহারের এই ঘটনার সাথে তারা জড়িত আছে কিনা। রাজধানীর বনানীতে ধর্ষিত তরুণীর ডাক্তারি পরীক্ষা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। এই ঘটনায় বাহাউদ্দিন ইভান নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ওই তরুণী। ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শারফুল আলমের রিপোর্ট। জন্মদিনের দাওয়াত খেতে গিয়ে এবার বনানীতে ধর্ষণের শিকার হলেন আরেক তরুণী। বনানীর 2 নম্বর রোডের ন্যাম ভিলেজের বাসায় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। ওই সময় বাহাউদ্দিনের স্ত্রী, ছেলে, মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন না। ধর্ষিত তরুণী ঘটনার পরের দিন থানায় মামলা করেন ইভানের বিরুদ্ধে। এরপর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ইভানকে ধরতে বনানীর ওই বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। বাসায় গিয়েছিলাম, এটা আমরা তালাবদ্ধ দেখেছি, আর ভেতরে দুজন তাদের সার্ভেন্ট আছে। ভাড়াটিয়া তথ্য ফর্ম, আমি তথ্য ফর্মটা দেখার চেষ্টা করলাম, ওটা আমরা পেয়েছি। আমাদের
অন্যান্য তথ্য নেওয়ার চেষ্টা করেছি, বাট কেয়ারটেকার আসলে ওইভাবে জানি না। ধর্ষিত তরুণীর অভিযোগ, ইভানের সাথে ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে মঙ্গলবার রাতে বাসায় ডেকে নেওয়া হয় তাকে। এরপর নেশাজাতীয় ওষুধ খাওয়ানোর পর তাকে ধর্ষণ করে বাহাউদ্দিন ইভান। বিয়ের প্রলোভন দেখিয়ে ইভান এর আগেও তাকে ধর্ষণ করে বলে বনানী থানার মামলায় ওই তরুণী অভিযোগ করেন। অভিযুক্ত যুবক বাবার ব্যবসা দেখাশোনার পাশাপাশি নিজেও ব্যবসা করেন। রাত 11টার সময় ভিকটিম আসামির বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তারা এখানে আপনার কিছুক্ষণ কথাবার্তা বলে। পরবর্তীতে ভিকটিম থানায় এসে অভিযোগ করে যে ওই বাসায় তাকে রেপ করা হয়েছে। এই অভিযোগটি পাওয়ার সাথে সাথে আমরা মামলা গ্রহণ করি। বর্তমানে এখন ডিটেকটিভ ব্রাঞ্চ, আমাদের লোকাল পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্টেলিজেন্স উইং আছে, সবাই কাজ করছে আসামিকে ধরার জন্য। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আসামিকে গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগকারী তরুণীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তিনি পড়ালেখার পাশাপাশি অভিনয় করেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে সম্প্রতি বনানীতে রেন্ট্রি হোটেলে জন্মদিনের কথা বলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ ডিবি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সুইস ব্যাংকে পাচার হওয়া বাংলাদেশিদের টাকা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করে দুর্নীতি দমন কমিশন দুদক। এই বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব আবু মোহাম্মদ মুস্তফা কামাল। প্রয়োজনে দেশটিতে একটি টিম পাঠাবে কমিশন। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। নানা কারণে বাংলাদেশ থেকে টাকা পাচারের প্রবণতা বাড়ছে। তার একটি বড় অংশ জমা হচ্ছে সুইস ব্যাংকে, যার পরিমাণ বছর বছর বেড়ে 5,500 কোটি টাকা ছাড়িয়েছে। আমানতকারীদের বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে ব্যাংকগুলো। তাই প্রশ্ন উঠছে, এই টাকা ফিরিয়ে আনা সম্ভব কিনা। দুদক সচিব বলছেন সম্ভব। বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার করে সুইস ব্যাংকে রাখা আছে, সেই বিষয়টি দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে। আমার দেশ থেকে যে টাকা চুরি হয়ে গেছে সেই টাকা আমাকে ফেরত দিতে হবে। আমাদের দেশের আইন কানুন এবং সুইজারল্যান্ডের যে আইন কানুন, এগুলো দেখে নিশ্চয়ই দেখা যাবে যে এই টাকাটা ফেরত আনা সম্ভব। 2013 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা টাকা সিঙ্গাপুর থেকে ফিরিয়ে এনেছিল দুদক। জাতিসংঘের দুর্নীতি বিরোধী জোট আনকাকের সদস্য হয় সিঙ্গাপুর টাকা ফেরত দিতে সহায়তা করে। এই জোটের সদস্য সুইজারল্যান্ডও। তাই দুদক সচিব বলছেন, একই প্রক্রিয়া অনুসরণ করে সুইস ব্যাংক থেকেও টাকা ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে কমিশন। অ্যাসেট রিকভারির ব্যাপারে কিন্তু আনকাকে পরিষ্কার নির্দেশনা রয়েছে। তো এই নির্দেশনা অনুযায়ী সুইজারল্যান্ডও নিশ্চয়ই আনকাকের স্টেট পার্টি এবং আমরাও আনকাকের স্টেট পার্টি। তো দুই স্টেট পার্টির মধ্যে নিশ্চয়ই কোনো অসুবিধা হওয়ার কথা না। নেগোশিয়েট করার মতো প্রিপারেশন আমাদের নিশ্চয়ই আছে, আমাদের আছে। 2015 সালে অর্থ পাচার সংক্রান্ত মামলার তদন্তের ক্ষমতা হারিয়েছিল দুদক। দেয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংক ও সিআইডিকে। তবে কাঙ্ক্ষিত ফলাফল না আসায় আদালতের আদেশে সেই ক্ষমতা আবারও ফিরে পেয়েছে দুদক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রকল্প সময়মতো বাস্তবায়নে বর্ষা মৌসুমে পেপার ওয়ার্ক শেষ করতে সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2017-2018 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচনী ইশতেহার ভুলে যায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব। প্রশাসনের কাজে আরো গতি আনতে চতুর্থবারের মতো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হলো। এতে এই অর্থ বছরের লক্ষ্য অর্জন আরো সহজ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নয়নের গতিধারা বজায় থাকায় জনগণ তার সুফল পাচ্ছে। আওয়ামী লীগ শুধু প্রতিশ্রুতি নির্ভর রাজনীতি করে না বলেও জানান তিনি। প্রতি 5 বছর অথবা যখনই নির্বাচন হবে আমরা জনগণের কাছেই যাব। তাদের কাছে যে আমাদের নির্বাচনী ইশতেহারে কি ওয়াদা দিয়েছিলাম তার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, কতটুকু পারিনি, এবং ভবিষ্যতে আমরা কি করব আমাদের কিন্তু সেই জবাব দিয়ে দিতে হয়। আমরা বিশেষ করে আওয়ামী লীগ আমরা কিন্তু এসব ব্যাপারে যথেষ্ট সচেতন। আমরা নির্বাচনী ইশতেহার দিয়ে ভুলে যাই না, বরং আরো ভালো আরো বেশি কি করতে পারি সেটাই আমরা চিন্তা করি। 2021 সালের আগেই বাংলাদেশকে মধ্যআয়ের দেশে পরিণত করতে প্রশাসনের সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এজন্য জনস্বার্থে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সচিবদের বিভিন্ন নির্দেশ দেন তিনি। বর্ষাকালটাই হচ্ছে সময় যে বাজেটটা দেওয়ার সাথে সাথেই আপনারা যত কাগজের যত কাজ আছে, পেপার ওয়ার্ক যা আছে সেগুলো আপনারা করে ফেলবেন।
তাতে আপনি প্রায় 2 মাস, 2.5 মাস, 3 মাস সময় পাচ্ছেন। এর মধ্যে আপনি সমস্ত আপনার প্রাধিকার কি সবগুলি যদি করে ফেলে দিয়ে একদম এমনভাবে প্রস্তুত থাকা যে যখনই এই বর্ষাটা নেমে যাবে আমরা মাঠে যে কাজ করার সুযোগ পাবো, তখন থেকেই কিন্তু আমরা কাজ শুরু করে দেব। কাজে আরো বেশি মনোনিবেশ নিশ্চিত করতেই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে শুরু হওয়া বন্যার পানিতে ভেসে কক্সবাজারে 2 দিনের 4 জন মারা গেছে, এর মধ্যে 2 জন সহোদর। তবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কক্সবাজার ও বান্দরবানে। যমুনার পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জে পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 5 উপজেলার চরাঞ্চল এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামে বন্যা দেখা দিয়েছে। পানি কমতে থাকায় সিলেট ও মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। আমাদের প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন সাদিয়া মাহজাবিন ইমাম। বৃষ্টি কমে যাওয়ায় পাহাড়ি ঢলের পানি কক্সবাজারের উঁচু এলাকা থেকে নিম্নাঞ্চলে নামছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও দুর্ভোগ বাড়ছে এসব স্থানের মানুষের। বৃহস্পতিবার বন্যার পানিতে ভেসে মৃত্যু হয়েছে 2 সহোদরের। দুপুরে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নে শাহিন ও ফামিন নামে 2 ভাই বন্যার পানিতে ডুবে বাকখালী নদীতে ভেসে যায়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। আর উখিয়ার সোনাইছড়ি গ্রামের ছমিরা আক্তার সকালে ভেসে যায় বন্যার পানিতে। দুপুরে রেজুকাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। একইভাবে প্রাণ হারিয়েছেন উখিয়ার অমূল্য বড়ুয়ার ছেলে ইতুন বড়ুয়া। বৃহস্পতিবার তার মরদেহ চৌধুরীপাড়া খাল থেকে উদ্ধার হয়। পাহাড়ি ঢলে সদর উপজেলা, চকরিয়া, পেকুয়া ও রামু সহ নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। বন্যা দুর্গত এলাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্যার পানি এসে মাছগুলো বেশি চলে গেছে। লোকজন এখন খাবার নিয়েও কষ্টে আছে। কলেজের ছেলেমেয়েরা আসতে পারে না, শিখতে পারে, আসতে পারে না। সরকারের লেভেল থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে সেটা দেওয়া হবে, সেটা আমি আশ্বস্ত করেছি। আর ইমিডিয়েট যে বন্যা অথবা দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের যে সক্ষমতাটা আমরা পুরোপুরিভাবে যাতে কাজে লাগাতে পারি। এদিকে যমুনা নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের কাজীপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর এবং সদর উপজেলার বেশ কিছু ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত। পানিবন্দী নিম্নাঞ্চলের মানুষ। পানি বেড়ে চৌহালি উপজেলার নদীটির রক্ষায় নির্মাণাধীন বাঁধ কয়েক দফায় ভেঙে প্রায় 70 মিটার পানিতে তলিয়ে গেছে। টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছে। পানিবন্দী চিলমারী উপজেলার নয়ারহাট, অষ্টমীচর ও চিলমারী ইউনিয়ন ও সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের কারণে বন্ধ রয়েছে বান্দরবানের সাথে রুমা ও রাঙামাটির সড়ক যোগাযোগ। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে জেলার 5 উপজেলার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছেন। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা। আবারও সাময়িকভাবে বরখাস্ত করা হলো গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম.এ. মান্নানকে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, এম.এ. মান্নানের বিরুদ্ধে মেয়র পদে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার, প্রতারণা এবং অর্থ আত্মসাতের মামলায় এরই মধ্যে আদালতে অভিযোগপত্র গৃহীত হয়েছে। এটি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের নৈতিক মানদণ্ড এবং ভাবমূর্তির পরিপন্থী এবং এম.এ. মান্নান মেয়রের দায়িত্ব পালন অব্যাহত রাখলে মামলার কার্যক্রম প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মেয়র পদ থেকে অধ্যাপক এম.এ. মান্নানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে 2015 সালের 19 আগস্ট এবং গত বছরের 18 এপ্রিল 2 দফা এম.এ. মান্নানকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। দর্শক, সংবাদের শুরুর প্রক্রিয়াধীন যে রিপোর্টটি ছিল সেটি এইমাত্র আমাদের হাতে এসেছে, যেখানে খবরটি হচ্ছে
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন গ্রহণযোগ্য নয় দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এই প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন এই প্রতিবেদন নিয়ে দলীয় ফোরামে আলোচনা হবে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা দাবি করে 2013 সাল থেকে বিরোধী দলের কয়েকশো নেতাকর্মী আইন শৃঙ্খলা বাহিনীর গুমের শিকার হয়েছেন। জানাচ্ছেন মোর্শেদ আলম। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে 82 পৃষ্ঠার প্রতিবেদনের শুরুতেই হিউম্যান রাইটস ওয়াচ দাবি করে 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের আগের কয়েক মাসে বিরোধী দলের কয়েকশো নেতাকর্মীকে বেআইনিভাবে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু 2014 সালেই জোর করে তুলে নিয়ে যাওয়া 90 জনের 21 জনকে পরে হত্যা করা হয়। অনেককে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে আদালতে হাজির করা হয়। 9 জন এখনও নিখোঁজ। আর এবছরের প্রথম 5 মাসেই গুম হয়েছেন 48 জন। প্রতিবেদনে বলা হয় তুলে নিয়ে যাওয়া অনেককেই গোপন জায়গায় রেখে নির্যাতন করা হয়। আরমান ছিল ডাইনিং টেবিলের কাছে রকমই, ওখানে ঢুকে 5 জন মিলে ওকে টেনে হিস্ট্রি নিয়ে চলে যায়। হি ওয়াজ ডুইং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এন্ড হি ওয়াজ দ্য জেনারেল সেক্রেটারি অফ দিস ওয়ার্ড। কখনো বা সামাজিক কারণে লুকিয়ে থাকে, ব্যবসায়িক কারণে গুম হয়ে যায়। যখন নিরাপত্তা বাহিনী অতি উৎসাহিত হয়ে দু একটি ঘটনা যারা করেছিল তাদের কিন্তু তারা বিচারের মুখোমুখি হয়েছে। জ্বালাও পোড়ার সময় মামলা রয়েছিল, নিরাপত্তা বাহিনী তাদেরকে ধরেছে, জিজ্ঞাসাবাদ করেছে, রিমান্ডে এনেছে, সেগুলি সবগুলি আইনি কায়দায় হয়েছে। আমরা সেই জন্যই মনে করি যে এই রিপোর্টটা দিয়েছে এটা সঠিক নয়। হিউম্যান রাইটস ওয়াচ বলছে জোর করে তুলে নিয়ে যাওয়ার বেশিরভাগ ঘটনার জন্য র্যাব এবং গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমাদের এগুলো ভাবতে হবে, তারা তথ্য প্রমাণটি স্পেসিফিক্যালি বলুক, তারপর আমরা এটা নিজেরা আমাদের 8 তারিখে মিটিংয়ে আমরা বসবো, 9 তারিখে পার্লামেন্ট আছে, সেখানেও আলোচনা হবে। জোরপূর্বক নিখোঁজের প্রত্যেকটি ঘটনা তদন্ত করে দায়ীদের বিচার, আটকের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা মানা, প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে এসব ঘটনার তদন্ত এবং গুম বন্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত সহ দাতাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ারও সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের মানুষ এখন রাজনীতিবিদদের সম্মান করেন না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। তার মতে পাহাড় ধস, বন্যা, সড়ক দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ডে মানুষ মারা যাচ্ছে, অথচ রাজনীতিকরা ব্যস্ত ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে। জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি ফিরোজ শাহ সহ দলটির 87 জনের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির রাজনীতির এমন অবস্থার পরিবর্তন চাই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হোসেন মোহাম্মদ এরশাদ। ঈদের সময় যাওয়াতে মারা গেল কত? 330 জন। ফেরার পথে কত মারা গেছে খবর যায় না, কেন আমাদের মৃত্যুর কোনো খবর নাই, আমাদের জীবনে কোনো মূল্য নাই, আমাদের মানুষের কোনো মূল্য নাই। কে মারা গেল না গেল আমরা পরই 1 সেকেন্ড পরে ভুলে যাই। আমাদের কর্তব্য মানুষের কল্যাণ করা, মানুষের ভালো মন্দের বিচার করা, দেখা, কিন্তু আমরা সে পথে অনেক দূরে চলে গেছি। আমাদের সামনে একমাত্র লক্ষ্য কি করে ক্ষমতা থাকবো, কি করে ক্ষমতা থাকা যায়, আর কোনো লক্ষ্য আমাদের সামনে নাই। সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারে তোলা আপত্তি প্রত্যাহার করে নিয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। পোল্যান্ডের ক্র্যাকোতে অনুষ্ঠিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশের আন্তঃমন্ত্রণালয় কমিটির নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ই এলাহি চৌধুরী। বিশ্ব ঐতিহ্য কমিটি সুন্দরবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার শর্তে রামপালে বর্তমান স্থানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার বিষয়টি গ্রহণ করেছে। বাংলাদেশ এ বিষয়ে পরিবেশ সুরক্ষায় একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সম্মত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের 6 বছর পরও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হয়েছে মাত্র 7 ভাগ। তবে 2020 সালে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আর 2018 সালের মধ্যে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত প্রথম পর্বের কাজ শেষ হবে। সেতু ভবনে বিনিয়োগকারী ইটাল থাই ডেভেলপমেন্ট কোম্পানির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। মাহবুবুল আলমের রিপোর্ট।
7 ভাগ। এই অবস্থায় ইতালথাইয়ের সাথে চুক্তি বাতিলের চিন্তাভাবনা করছিল সেতু। সরকারি বেসরকারি প্রকল্পের আওতায় বহুল আলোচিত প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় কাঙ্ক্ষিত অগ্রগতি নেই স্বপ্নের এই প্রকল্পের। যানজট কমাতে এয়ারপোর্ট থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত 20 কিলোমিটারের এই প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে 3 বছর আগে। তবে অগ্রগতি মাত্র 7 ভাগ। এই অবস্থায় ইতালথাইয়ের সাথে চুক্তি বাতিলের চিন্তাভাবনা করছিল সেতু বিভাগ। আমি তো ক্যান্সেলেশন প্রসেস শুরু করে দিয়েছিলাম, তারা এখন ছুটে আসছে। পুনর্বাসন, ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ, এটা কিন্তু আমরা সব আমাদের সাইডে আমরা ক্লিয়ার। কিন্তু তারা যেই ফান্ডিং এর জন্য যে কোম্পানির সাথে চুক্তি করেছে, সেই চুক্তি অনুযায়ী তারা ফান্ড রিলিজ করাতে পারে। বৃহস্পতিবার 3 ধাপে বাস্তবায়নাধীন এই প্রকল্পের বিষয়ে বিনিয়োগকারী কোম্পানি ইতালথাই ও চীনা কোম্পানি সিনেহাইডে কর্পোরেশনের সঙ্গে বৈঠক করেন সেতুমন্ত্রী। যাদের সাথে চুক্তি হয়েছে তারা 10 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই মুহূর্তে যাতে কাজ বন্ধ না হয়, আমার টার্গেট 2018 বনানী পর্যন্ত ফার্স্ট পেজ আমি কমপ্লিট করব। মন্ত্রী জানান 8,940 কোটি টাকা ব্যয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালথাইয়ের সাথে চীনা কোম্পানি সিনেহাইড্রো $1 কোটি অর্থায়ন করবে। এ সময় পদ্মা সেতু সহ দেশের সড়ক ও অবকাঠামো প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতির বিষয়েও জানান মন্ত্রী। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাই পররাষ্ট্রমন্ত্রী জন প্রমোদ উইনাই সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে বাংলাদেশের সাথে থাইল্যান্ডের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। বর্তমান সরকারের সময় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হবে বলে মন্তব্য করে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন থাই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে 5 ঘণ্টার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হকের নেতৃত্বে ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। কাউন্টার টেরোরিজম ইউনিট, জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা এতে অংশ নেন। তবে অভিযানে কেউ আটক হয়নি। আজকে অভিযান পরিচালনা করেছি। মূলত আমাদের তালিকাভুক্ত কিছু লোক আছে বিভিন্ন কারণে, এদের মধ্যে নাশকতাকারী, বিভিন্ন মামলা ওয়ারেন্টের আসামি বা দোষীতার তালিকায় তাদের নাম আছে, এই ধরনের লোক বা জঙ্গিদের কোনো তৎপরতা এইসব এলাকা আছে কিনা এইসব বিষয়ে আমরা জেলা পুলিশ, সিটি ইউনিট, ফুলছড়ি থানা, ডিবি এবং পুলিশ লাইনের ফোর্সের সমন্বয়ে আমরা ব্লক রেড দিয়েছি। নিচ্ছি রূপালী ব্যাংক সংবাদ বিরতির পর থাকছে।